তুমি ভাবছো সব শেষ, অথচ পাতাবিহীন গাছটিও দাঁড়িয়ে আছে বসন্তের আশায়। তাহলে তুমি কেন হতাশ? ভরসা রাখো তোমার রবের প্রতি। তোমার হতাশাগুলোও একদিন আশার আলো হয়ে ফুটবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। বলেছি তো আপনাদের সাথে ভালো আছি, কিন্তু আসলে কি ভালো আছি? আমরা সবাই একটা কঠিন সময় পার করছি। যতটুকু জানতে পেরেছি, সূর্য এখন বিষুবরেখার উপরে অবস্থান করছে, আর এই কারণেই এশিয়ার অনেক দেশের তাপমাত্রা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর এই তাপমাত্রাটা আমাদের জন্য একেবারে অসহনীয় হয়ে পড়ছে। আগে সকালে ঘুম থেকে উঠে মিষ্টি একটা রোদ পেতাম, বারান্দায় আসতে ইচ্ছে করতো এই রোদটা দেখার জন্য। আর এখন বারান্দায় আসলে দেখি রোদের জলসানিতে আমার বারান্দার গাছগুলো পুড়ে যাচ্ছে। নাস্তা খাওয়ার পরপর বারান্দায় চলে এসেছি গাছগুলোর অবস্থা দেখতে। এসে দেখি গাছগুলো একদম পুড়ে যাচ্ছে। গাছগুলোকে একটু আরাম দেওয়ার জন্য উপর থেকে পানি ছিটিয়ে দিচ্ছি। আর যে সময় থেকে রোদ্রের তাপ অনেক বেড়ে গেছে, আমি কিন্তু প্রতিদিনই গাছগুলোকে এভাবে গোসল করিয়ে দিই। গাছের গোড়ায় পানি দিলেও গাছের পাতাগুলো কিন্তু রোদের তাপে একদম পুড়ে পুড়ে যায়, তাই প্রতিদিনই আমি এভাবে একটু গাছগুলোকে ভিজিয়ে রাখি। মানুষের সাথে সাথে গাছপালা, পশু পাখি সবারই কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আর আমার এই বারান্দায় সূর্য ওঠা থেকে সকাল 11টা পর্যন্ত মোটামুটি বেশ রোদ থাকে। এরপরে অবশ্য রোদ থাকে না, তাই সকাল সাইডে এই গাছগুলো ভিজিয়ে রাখলে তখন কিন্তু তীব্র রোদ, যেটা দুপুরের রোদটা একেবারেই লাগে না। যেহেতু এই বারান্দায় দুপুরের রোদ আসে না, সকালের রোদটা কোনো রকম কাভার করে যায়। আমার মানি প্ল্যান্টগুলোর অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে, ডগা বের হয়েছে। এগুলো আমি প্রোপাগেশনের জন্য পানিতে রাখবো, তো আসলে সময়ই পাচ্ছি না। বাইরে চেয়ে দেখেন প্রচণ্ড রোদ, সেই সাথে কিন্তু ধুলাবালিরও অভাব নেই। গাছের পাতাগুলো ধুলায় সাদা হয়ে থাকে একদম। তবে এটাও ঠিক, যেরকম গরম পাচ্ছি এখানে, সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে বাতাসও পাচ্ছি, প্রচুর বাতাস। আর বাতাসের সাথে এত ধুলাবালি জমে, একদিন কোনো ফার্নিচার না মুছলে পরের দিন আমি আজকে যেটা দেখাচ্ছি, মানে আপনারা যেটা স্ক্রিনে দেখছেন, একদম সেই অবস্থা হয়ে থাকে। গাছকে তো গোসল করিয়ে দিলাম, মানে পাতাগুলো ধুলামুক্ত করলাম। আর এখন চলে এসেছি নিজের ঘরে। নিজের ঘরের আসবাবপত্র বা জিনিসপত্রের উপরে কিন্তু অনেক ধুলা পড়ে আছে, কারণ গতকালকে আমি মোছার একদমই টাইম পাইনি। আর দরজা জানালা যেহেতু খোলা থাকে, এই গরমের মধ্যে যে দরজা জানালা বন্ধ করে রাখবো তারও কিন্তু কোনো উপায় নেই। দরজা জানালা যেহেতু খোলা থাকে, বিশেষ করে জানালা খোলা থাকে, তো তখন কিন্তু বাতাসের সাথে সাথে ধুলাও আসে। যতক্ষণ এসি চালানো থাকে ততক্ষণ ঘরের দরজা জানালা বন্ধ থাকে, বাকি সময়টা কিন্তু খোলাই থাকে। এই যে ছোট ছোট শোপিসগুলো দেখছেন, এগুলো কিন্তু একদিন অন্তর অন্তর মোছা হয়, তারপরেও দেখেন কি পরিমাণ ধুলা এটার উপর জমে আছে। অন্য সময় এতটা ধুলা জমে না। এখন যেহেতু গরমের জন্য দরজা জানালাগুলো একটু খোলা রাখা হয়, সেই সাথে এখানে প্রচণ্ড বাতাস, আর এই এরিয়াতে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই কিন্তু ধুলাটা বাতাসের সাথে সাথে চলে আসে। যে কোনো জিনিস দেখবেন কিনেছি খুব শখের বশে, কিন্তু এটা মেনটেন করা কিন্তু অনেক কষ্ট। কেনাটা বড় কথা না, এটা মেনটেন করে প্রপারলি রাখাটাই বড় কথা। এই যে ছোট ছোট শোপিসগুলো দেখছেন, এগুলো অনেক দিনের, মোটামুটি প্রায় অনেক দিন হয়ে গেছে, তারপরেও কিন্তু একটু রেগুলার যত্ন করি দেখে এখনও ভালো আছে। তবে এই ধরনের ছোট ছোট শোপিস দিয়ে না ঘর সাজাতে আমার খুব ভালো লাগে, সেই সাথে ঘরের ভিতর গাছ থাকতে হবে। তবে এখন যে সময়টা আমি পার করছি, সেটার সাথে সাথে এগুলো গুছিয়ে রাখা বা ক্লিন রাখা অনেক কঠিন হয়ে গেছে। গতকালকে আমি ইসফির সাথে কোচিংয়ে গিয়েছিলাম, আজকে কিন্তু ইসফির কোচিং নেই। তো আসার পরে এই ড্রয়িং রুমে এসে বসেছিলাম, এত গরম লাগছিল। তো এই আংটিটা আমার পরা ছিল, এখানেই খুলে রেখে গিয়েছিলাম। এখান থেকে আর নেওয়া হয়নি বা গোছানো হয়নি, তো এখানেই পড়ে আছে। যেহেতু বাইরে থেকে কেউ আসে না, তাই এই রুমটাতে আর আসাও হয়নি আর গোছানোও হয়নি। একেবারে আজকে যখন এসেছি, এসে দেখলাম, তো আঙুলেই পরে নিলাম। আবার যখন বেডরুমে যাব তখন হয়তো রেখে দেব। খুব বেশি সাজুগুজু আমি করি না, এই টুকটাক ছোট ছোট রিং পরি কিংবা হালকা একটা চুড়ি পরি, এতটুকুই। এর বেশি আমি দেখা যায় বাইরে যাওয়ার সময় তেমন কিছুই পরা হয় না।
প্রথম ভেবেছিলাম শুধু টিভি ক্যাবিনেটটা ক্লিন করব, তারপর দেখি যে সব জায়গায় কেমন ধুলা পড়ে আছে। তো যেহেতু এই রুমে ঢুকেছি, এই রুমের মোটামুটি সব জিনিসই একটু গুছিয়ে যাওয়ার চেষ্টা করছি বা ক্লিন করে যাওয়ার চেষ্টা করছি। গত ভিডিওতে আমার সেলাই মেশিনটা নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন। তো অনেকেই আবার এটা ডিটেলটা জানতে চেয়েছেন, কত দিয়ে কিনেছি বা আমি কেমন বা মেশিনটার রিভিউ চাচ্ছেন। তো আমি যেহেতু এর মধ্যে আর সেলাই নিয়ে বসতে পারিনি বা সেই সময়টা পাইনি, তাই আপনাদের সাথে আজকে এটার রিভিউটা কিংবা এটা সম্পর্কে ডিটেল বলাও হয়নি। আমার অনেক কিছুই সেলাই এখনও বাকি আছে, তো সেলাই মেশিনটা কিন্তু রিসেন্টলি ধরা হবে। তো তখন আমি আপনাদের সাথে ইনশাল্লাহ এটার রিভিউ কিংবা এটা কিভাবে কাজ করে বা কত দাম, যা যা প্রশ্ন আছে সবই ইনশাল্লাহ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বা বলে দেওয়ার চেষ্টা করব। সোফাগুলো একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ উপর থেকে কিন্তু অনেক ধুলা জমে। আর যেহেতু এখন সব কিছু মুছে ফেলেছি, এখন যদি আমি ঝেড়ে নিতে যাই সেক্ষেত্রে কিন্তু ধুলাগুলো আবার সেই ফার্নিচারের উপর দিয়ে পড়বে। তাই একটা ভিজা কাপড় দিয়ে আমি সোফাগুলো মুছে নিলাম। তারপর পরই কিন্তু রান্না করতে চলে এসেছি। একটু সকাল সকাল এখন রান্না করার চেষ্টা করি। যত বেশি সময় বাড়বে রোদের তীব্রতা বাড়তে থাকবে, সেই সাথে গরমও বাড়তে থাকবে। তো একটু সকাল সকাল রান্না করলে একটু রান্নাঘর থেকে মুক্তি পাওয়া যায়। যদিও আমাদের মেয়েদের সারাদিনই রান্নাঘরে কাটে, তারপরেও একটু সকাল সকাল রান্না করলে অ্যাটলিস্ট চুলাটা বন্ধ থাকে। এরপরে রান্নাঘরে অন্য কাজ করলেও দেখা যায় চুলাটা বন্ধ থাকলে না অতটা গরম লাগে না। তাই চেষ্টা করি একটু সকাল সকাল রান্না করার। এতে কিন্তু আমি অনেক উপকারও পেয়েছি। চুলাটা বন্ধ থাকে, রান্নাঘরটা কিন্তু একটু ঠান্ডা থাকে। সকালে কম তাপের মধ্যে রান্নাটা শেষ করে ফেললে পরে কিন্তু সারা দিন এই চুলার কাছে বা চুলার আশেপাশে যেতে হয় না। তো এতে করে কিন্তু চুলার তাপটা অনেক কম লাগে। ড্রয়িং রুম থেকে এসে আগে সব কুটা বাছাগুলো শেষ করেছি, তারপর এখন একে একে সব রান্না করে নিচ্ছি। প্রথম আগে উচ্ছে ভাজি করে নিয়েছি একটু আলু দিয়ে। 3টা উচ্ছে ছিল, মানে উচ্ছের পরিমাণটা কম ছিল আর কি। তো একটু বেশি করে আলু দিয়ে সেটা রান্না করে নিয়েছি। আর ঢ্যাঁড়স ভাজি করছি। দুইটাই সাদা ভাজি, খুব বেশি যে কড়া ভাজি করব সেটা না, হালকা ভাজি করব। এই সময় কিন্তু যত হালকা খাবার খাওয়া যায় ততই শরীরের জন্য ভালো। গত ভিডিওতে আমার প্রিয় আপুরা আমার অনেক প্রশংসা করেছেন, সেলাই কাজ অল্প অল্প পারি সেজন্য। আসলে আমি অতটা পারি না। আপনাদের কমেন্টগুলো পড়ে একটু হাসছিলামও, আসলে ভালোও লাগছিল। খুবই অল্প পরিমাণে কাজ জানি জেনেও আপনারা অনেক প্রশংসা করেছেন। এক্ষেত্রে আসলে আমি বলবো আপনাদের মনটা আসলে অনেক বড়, এজন্য অল্প কিছুতেই আমাকে এত প্রশংসা দিয়েছেন, যেটা আমার খুব ভালো লেগেছে এবং কাজে খুব উৎসাহিত হয়েছি বা উৎসাহ পেয়েছি। যে কোনো কাজে প্রশংসা পেলে সেই কাজটার প্রতি মায়া কিংবা সেই কাজটার প্রতি খুব আন্তরিকতা বা আগ্রহ অনেক গুণে বেড়ে যায়। আবার একজন আপু আমার একটা সমস্যার সমাধানও দিয়ে দিয়েছেন। তো আমার কাছে খুব ভালো লেগেছে প্রতিটা ব্যাপারেই। কথা বলতে বলতে এদিকে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, ওইটাও একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন আমি টোনা ফিশ রান্না করব। গতকালকে রাতেই আমি এই টোনা মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, আজকের কাজটা যেন একটু ইজি হয়ে যায়। মাছগুলো আগে থেকে ভাজা থাকার কারণে কিন্তু রান্নার সময়টা অনেক কমে এসেছে। তো এখন সেটা খুব সহজেই রান্না করা যাচ্ছে। টোনা মাছ যেভাবে রান্না করি আমি সাধারণত মাংসের যে মশলাগুলো আছে সবগুলো দেওয়ার চেষ্টা করি। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়েছি, সেই সাথে আদা রসুন বাটা দিয়েছি। এবং কিছুক্ষণ পরে কিন্তু আমি এটাতে একটু গরম মশলা অ্যাড করব এবং নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। সব মশলা দিয়ে আমি মাছসহ কিন্তু কষিয়ে নিচ্ছি। এর আগে আমি এই মাছটা রান্না করেছি একটু বড় বড় পিস করে, তারপরে একদিন ছোট ছোট পিস করে রান্না করে দেখলাম। তো সেটা দেখলাম যে বড় পিস করে রান্নার থেকে ছোট পিস করে যে রান্নাটা করেছি সেটা বেশি মজা লেগেছে খেতে। তো এই জন্য আজকে ছোট ছোট করে একদম পিস করে নিয়েছি। মশলার সাথে মাছটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি। তো খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন এটা শুকিয়ে আসলে উপর থেকে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখন যাই রান্না করছি বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ একটু পরে দুপুরে খাওয়া দাওয়া করে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। যে পরিমাণ গরম পড়েছে বাইরে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো রাতে যখন খাবো তখন বের করে আবার একটু ওভেনে গরম করে নেব। এমনিতেও সব কিছু আমি রান্নার পর বাটিতে উঠিয়ে নেই, এর পরপরই পাতিলগুলো ধুয়ে ফেলি। এতে করে কিন্তু পাতিলগুলো নষ্ট হয় না কিংবা হলুদের দাগ খুব বেশি লেগে থাকে না।
পাতিলের মধ্যে তরকারি কিংবা যে ভাজিটা করবেন সেটা রেখে দিলে এটাতে হলুদ থাকে, আর সেই হলুদের দাগটা কিন্তু পাতিলে লেগে যায়। কিন্তু এইভাবে সাথে সাথে ধুয়ে নিলে সেই দাগটা কিন্তু আর থাকে না, পাতিলগুলো সুন্দর থাকে। এদিক দিয়ে আমি ইলিশ মাছও রান্না করে নিয়েছি, ইলিশ মাছের অল্প ঝোল দিয়েছি। তো এই তো মাছগুলো আগে ভাজা ছিল, এখন টমেটো দিয়ে অল্প একটু ঝোল করে নিয়েছি। আম্মা বাসায় আছে, তো আম্মা কিন্তু টোনা মাছটা খাবে না। তো আম্মা যেহেতু টোনা মাছ খাবে না, তার জন্য আম্মার জন্য ইলিশ মাছ রান্না করা হয়েছে। আজকে আম্মা আমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করবে। তারপর পরেই আমি ঘর মপ করে নিচ্ছি। তখন এই ফার্নিচারগুলো ক্লিন করে আমি কিন্তু একটু ঝাড়ু দিয়ে গিয়েছিলাম। সচরাচর যেটা করি, ঝাড়ু দেওয়ার পর ফার্নিচার ক্লিন করি। তো আজকে দেখা গেছে যে ফার্নিচার ক্লিন করার পরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম। এখন মোটামুটি রান্নাবান্নাটা যেহেতু শেষ, এখন আমি ঘরটা মপ করে নিচ্ছি। সবগুলোই কিন্তু আমি টেবিলে নিয়ে এসেছি খাবার দাবার। তো এরপরে ইশপির ক্লাস শেষ হয়ে যাবে, আর ক্লাস শেষ হয়ে গেলে ইশপি গোসল করে নেবে, গোসল করে নাফি গোসল করাবো, আমিও পাশাপাশি গোসল করে নেব। তারপর সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব। আর যে গরম পড়েছে, যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেডরুমে যেতে পারি ততই মনে হয় শান্তি। আর এই সময় কিন্তু পানির কাজগুলো করতে খুব ভালো লাগে। ঘর মপ করার সময় কিন্তু পানির সংস্পর্শে খুব যাওয়া হচ্ছিল, তখন কিন্তু আর অতটা খারাপ লাগছিল না। তো এই তো ঘরটা মপ করা শেষ হয়ে আসলে আমরা গোসল করে খাওয়া দাওয়াটা সেরে নেব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি অনেকটা সময় রেস্ট নিয়েছি। তো এটা কিন্তু বিকেল 5টারও পরে। তো এসে দেখি এখনও বাইরে একদম রোদে জ্বলজ্বল করছে। তো আমি আজকে একটা আইসক্রিম বানাবো, তো সেটার জন্য এসেছি। নাফি আমার মাথাটা খারাপ করে দিচ্ছে, কিছুদিন যাবত আইসক্রিম খাবে। আমি অবশ্য ওকে বলেছিলাম বাসায় তৈরি করে দেব, তার জন্যই কিন্তু মাথাটা খারাপ করছে। কবে তৈরি করে দেব সেই প্রশ্ন ঘুরে ফিরে বারবারই আমার কাছে আসছিল। তো মোটামুটি অনেকটা কষ্ট হলো উঠে আসতে, তারপরেও ভাবলাম যে তৈরি করে যাই, যেহেতু ওকে বলেছি কথাটা রাখা উচিত। পাতিলে এখানে একটু দুধ জাল করে নিচ্ছি, সেটা 1 কেজি থেকে কম, আবার হাফ কেজি থেকে একটু বেশি হবে। আসলে এটা অনুমান করে নিয়েছি। তো নিয়ে এখন জাল করতে বসিয়েছি। আর এদিকে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। দুধটা ওদিকে জাল হচ্ছে আর কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গোলানো শেষ হয়ে গেলে আমি দুধের জালটা মোটামুটি বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে এখন কর্নফ্লাওয়ারটা মিলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে দুধটা নাড়াচাড়া করে নিতে হবে, কারণ দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। তো কোনোভাবেই যেন দলা না পাকে। তো কর্নফ্লাওয়ারটা মোটামুটি মিশানোর পর আমি এখানে আবার গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলার ফ্লেমটা একেবারে বন্ধ আছে, যদিও দুধটা গরম আছে, তারপরেও চুলার ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। তো গুঁড়া দুধটা দিয়ে এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিচ্ছি। তো ঘুটে নিলে ভালো হয়, ভিতরে বাতাস ঢুকে, পাশাপাশি দুধটা অনেক ফ্লাপি হয়। এখন বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, এখনও পর্যন্ত যারা আমার সাথেই আছেন, ভিডিওটি দেখে এতদূর চলে এসেছেন কিন্তু অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, সেই সব আপুদের বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন কিংবা চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে কিংবা আমার কোনো কথা কোনো কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও যদি আপনি নেক্সটে আরও দেখতে চান, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দুধ মোটামুটি জাল করা হয়ে গেছে। এখানে গুঁড়া দুধ ইউজ করেছি আমি, দুধটা একটু পাতলা মনে হচ্ছে, তাই আপনারা দুধটা যদি ঘন করে নেন সেক্ষেত্রে গুঁড়া দুধ না ইউজ করলেও চলবে। আর এদিকে আমি কিছু নারিকেল কোরানো ছিল, সেই নারিকেল কোরানো নিয়েছি। আপনারা যদি ফ্রেশটা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়। তো নারিকেল কোরানোর সাথে আমি একটু গুঁড়া দুধ দিয়েছি, 2 চা চামচের মতো হবে। আর এখানে আমি আইসিং সুগার দিয়েছি 2 চামচ। আর দুধ জাল করার সময় কিন্তু মোটামুটি আমি 5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আমি এটা পুরোটাই চিনি দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আমার কনডেন্স মিল্ক ছিল, তো মুখটা কাটা নেই, তার জন্য আর ঝামেলা করতে ইচ্ছে করলো না। দুধ হয়ে এলে একটা জগে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, তবে দুধটা কিন্তু এখনও মোটামুটি গরম আছে, হালকা গরম। তারপরে যেই ছাঁচে আমি আইসক্রিমটা বসাবো সেই ছাঁচে ঢেলে নিয়েছি। দুধটা ঠান্ডা হওয়ার পর আমি এই ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। ঢাকনাগুলো দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। কালকে কি হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, ততক্ষণে যদি বাচ্চারা না খেয়ে ফেলে।
সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।